আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ, আশা করছি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি বইয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা এবং রাসায়নিক গণনা এর দ্বিতীয় অংশটা নিয়ে। প্রথম অংশে অর্থাৎ প্রথম ভিডিওটাতে আমি এই অধ্যায়ের প্রথম থেকে শুরু করে শতকরা সংযুক্তি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় এই পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম। আজকে এই ভিডিওটাতে তারপর থেকে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ থেকে শুরু করে শেষ পর্যন্ত ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম প্রথম ভিডিওটাতে যে এই অধ্যায়ের উপরে 3টা ভিডিও থাকবে। প্রথম ভিডিও আপলোড করেছি, দ্বিতীয় ভিডিওটি আজকে, এবং তৃতীয় ভিডিওটাতে এই অধ্যায়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপর একটা ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ। শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা হবে। তো আজকে এই রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ থেকে শেষ পর্যন্ত যে থিওরিক্যাল প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সিম্পলি প্রথমে রাসায়নিক বিক্রিয়া, আমরা সকলেই জানি যে রাসায়নিক বিক্রিয়া কি। আমি যদি একটু সিম্পলি বলি, ধরো এই যে কার্বন, এই হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়া কেমনে হয়? রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে হয়। এখন রাসায়নিক পরিবর্তন কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে একটা পদার্থ তার নিজস্ব ধর্ম বা বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম বা বৈশিষ্ট্য প্রাপ্ত হয় বা লাভ করে, তখন সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এবং এই রাসায়নিক পরিবর্তন যে প্রক্রিয়ার মাধ্যমে সংগঠন হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। সুতরাং এটা একটা রাসায়নিক বিক্রিয়া। আমি যদি আবার বলি যে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়া, এটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটাও একটা রাসায়নিক বিক্রিয়া। এখানে আমি যদি বলি যে সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। সোডিয়াম একটা ধাতু, ক্লোরিন একটা অধাতু, এবং যেটা তৈরি করছে এটা একটা লবণ। সুতরাং এদের ধর্মের সাথে এদের ধর্মের কোনো মিল নাই, নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থের রূপ নিয়েছে। সুতরাং এটা একটা রাসায়নিক পরিবর্তন, এবং এই রাসায়নিক পরিবর্তন যার মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে সংঘটন হয় সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখন আসি রাসায়নিক সমীকরণটা কি। রাসায়নিক সমীকরণ হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটাকে আমি সহজভাবে প্রকাশ করার জন্য যে সমীকরণ ব্যবহার করে থাকি সেটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এবং এই রাসায়নিক সমীকরণ লেখার জন্য কিছু নিয়ম আছে, তোমাদের বইয়ের নিয়মগুলো লেখা আছে। আমি যদি একটু আলোচনা করি, ধরো যে প্রথমে আমরা গাণিতিক ব্যাখ্যা করার জন্য যখন আমরা অঙ্ক করি, অঙ্ককে একটা সমীকরণ যেমন ব্যবহার করি, ঠিক এখানেও সমীকরণকে প্রকাশ করার জন্য এরকম সমান চিহ্ন অথবা তীর চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ সমান চিহ্নের এই পাশে, যেমন এটাকে যদি চিন্তা করি, এটা হচ্ছে বাম পাশ আর এটা হচ্ছে ডান পাশ। তো বাম পাশে যারা অংশগ্রহণ করে বিক্রিয়ায় এদেরকে বলা হচ্ছে বিক্রিয়ক পদার্থ অর্থাৎ রিয়াক্টর। এদেরকে কি বলা হয়? রিয়াক্টর অর্থাৎ বিক্রিয়ক। এবং বিক্রিয়া করার পরে যেগুলো উৎপাদন হয় এগুলোকে বলা হয় প্রোডাক্ট বা উৎপাদ। বিক্রিয়ক এবং প্রোডাক্টের মাঝখানে এই সমীকরণ প্রকাশ করার জন্য সমান চিহ্ন অথবা তীর চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এগুলো আমরা সবাই জানি। এবং আরেকটা কথা, যদি বিক্রিয়ক এবং উৎপাদ পদার্থ একের অধিক হয় তাহলে যোগ চিহ্ন দিতে হয়। যেমন এখানে একের অধিক বিক্রিয়ক, সুতরাং যোগ চিহ্ন দিয়েছি। এখানে একটাই উৎপাদ, সুতরাং যোগ বিয়োগ দেওয়ার কোনো দরকার নাই। এবং দেখা যায় যে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে যখন বিক্রিয়া করা হয় তখন তাদের ভৌত অবস্থা সেখানে লেখা হয়। যেমন আমি যদি চিন্তা করি এটার ক্ষেত্রে, এটা দেখো কার্বন ডাই অক্সাইড, এটা একটা গ্যাস। তো গ্যাসকে জি দ্বারা প্রকাশ করা হয়। অক্সিজেন, এটা একটা গ্যাস। আবার এখানে যদি কার্বনের কথা চিন্তা করি, সলিড, সলিড এস প্রকাশ করা হয়। সুতরাং ভৌত অবস্থা সাধারণত তিনটা, একটা হচ্ছে সলিড এস দ্বারা প্রকাশ করা হয়, গ্যাসকে জি দ্বারা, এবং লিকুইড হচ্ছে এল দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি যে এই হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে পানি, তাই তো? এর ভিতরে ভৌত অবস্থা কি কি দেখো, এটা হচ্ছে গ্যাস, এটাও গ্যাস, আর এটা হচ্ছে লিকুইড। সুতরাং সমীকরণ লেখার সময় এরকম তীর চিহ্ন সমান চিহ্ন ব্যবহার করা হতে পারে, এবং এখানে একাধিক ব্যবহার করলে যোগ চিহ্ন ইউজ করতে হয়। এবং ভৌত অবস্থাকে প্রমাণ করার জন্য সেটা কি অবস্থায় আছে, কি ভৌত অবস্থায় আছে তার সংক্ষেপে তার পাশে লেখা হতে পারে। এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এরপরে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা কি? সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ। অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বোঝার মতো একটা টপিক। এবং আমি জানি যে এই সমতাকরণ নিয়ে অনেক স্টুডেন্টের ভিতরে একটু ভয় ভীতি কাজ করে। তো ভয় ভীতি সব দূর করো, আজকে সিম্পলি সহজভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রাসায়নিক সমীকরণের সমতাকরণ, সমতাকরণ বলতে কি বুঝি?
সমতাকরণ বলতে যেটা বুঝি, আমি যদি বলি যে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তো এর ভিতরে এই পদার্থগুলো হচ্ছে রিয়াক্টর বা বিক্রিয়ক, এই পদার্থ হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদ। রিয়াক্টরের ভিতরে কত পরিমাণ পরমাণু অংশগ্রহণ করেছে এবং কি পরিমাণে পরমাণু উৎপন্ন হয়েছে, এই পরমাণু সংখ্যাগুলোকে সমান করা, ইকুয়ালাইজড করাই হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ। কেমন? আমি যদি এটার কথাই চিন্তা করি, সমতা যদি করতে চাই, দেখো এখানে কার্বন বিক্রিয়ার অংশগ্রহণ করেছে একটা, অক্সিজেন হচ্ছে দুইটা, তৈরি করেছে কার্বন একটা, অক্সিজেন দুইটা, সুতরাং এটা সমতা করাই আছে। সুতরাং এটার আমরা সমতাকরণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন ধরো সালফিউরিক অ্যাসিড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে পানি। ওকে, এটা একটা প্রশমন বিক্রিয়া, কারণ এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, তৈরি করছে হচ্ছে লবণ আর হচ্ছে পানি, আর আমরা জানি প্রশমন বিক্রিয়ায় সর্বদাই লবণ পানি উৎপন্ন হয়। এখন অনেকের ভিতরে আবার এই প্রশ্নটাও জাগবে, যদিও আমি এটার বিশ্লেষণ এর আগেও দিয়েছি, যে এইরকমই কেন হলো, যৌগটা Na2SO4 হলো কেন। এখানে আমরা বলেছিলাম যে যৌগ লেখার জন্য যে নিয়মটা হচ্ছে যোজনী এক্সচেঞ্জ হয়। তো আমরা কি জানি, সোডিয়ামের যোজনী এখানে হচ্ছে 1 আর সালফেটের যোজনী হচ্ছে এখানে 2, তো এই 2 এর কাছে আসে আর এই 1 এর কাছে যায়, সুতরাং তৈরি করা হচ্ছে Na2SO4। এখানেও সেম ঘটনা, সালফেটের 2 হাইড্রোজেনের 1, সুতরাং সালফেটের 2 হাইড্রোজেনের কাছে আসছে এবং হাইড্রোজেনের 1 সালফেটের কাছে গেছে। এক যেহেতু দিতে হয় না, সুতরাং এখানে দেওয়া হয় নাই। তো সমতাকরণের কথায় যদি আসি, তাহলে দেখো এইখানে হাইড্রোজেন অর্থাৎ সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং পানি তৈরি করেছে। তাহলে যদি সমতা করতে চাই, দেখো এখানে সোডিয়াম কয়টা আছে, সোডিয়াম এখানে 2টা আছে, সুতরাং এখানে সোডিয়াম কয়টা আছে, একটা, সুতরাং এর আগে আমি 2 দিতে বাধ্য, তা না হলে সোডিয়ামের সংখ্যাটা ইকুয়ালাইজড হবে না। ইকুয়ালাইজড করার জন্য এখানে 2 ছিল, এখানে সোডিয়ামের আগে আমি 2 দিয়েছি। এখন দেখো এখানে সোডিয়াম 2 দেওয়ার পরে সোডিয়াম যখন 2 হইলো, তখন অক্সিজেনের পরিমাণটা কয়টা হয়ে গেছে, এখানে অক্সিজেন হইলো 2টা এবং এখানে আছে 4টা, এখানে 4টা, এখানে 2টা, তাহলে কয়টা হলো, 6টা। কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে, 4 আর একে 5টা আছে, 4 আর একে 5টা আছে। তাহলে কি করব আমি, তাহলে এখানে যদি 2 দাও, 4 আর 2 6, তাহলে এখানে অক্সিজেন কয়টা হয়েছিল, এই যে 4 আর 2 6। ওকে, এখন দেখো এখানে সালফার কয়টা আছে, এখানে সালফার একটা আছে, এখানেও সালফার একটা আছে, সালফার মিল করা আছে, সমস্যা নাই। হাইড্রোজেন দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা আর এখানে হাইড্রোজেন আছে, এই যে এখানে হাইড্রোজেন আছে 2টা আর এখানে আছে 2টা, 2 দিয়ে 4। এখন এখানে হাইড্রোজেন দেখো 2 দিয়ে 4, সুতরাং এই বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেল। আমি যদি আরো দেখাই, ধরো যে মিথেন CH4, মিথেনকে যদি আমি অক্সিজেন দিয়ে পুরাই, তাহলে পাবো হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি। ওকে, এটা একটা দহন বিক্রিয়া। তো এখন দেখো এখানে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করেছে। এখানে দেখো তো কার্বন কয়টা আছে, কার্বন একটা একটা, ওকে ডান, মিলে গেছে। অক্সিজেন দেখো অক্সিজেন কয়টা আছে, এখানে 2টা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে, 1 আর এখানে আছে 2, তার মানে 3টা অক্সিজেন আছে। তো 3টা অক্সিজেন, এটা তো ফিল আপ করাটা একটু কষ্ট না, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে কি করব, তাহলে এখানে যদি আমি 2 দিই, এখানে যদি আমি 2 দিই, তাহলে দেখো অক্সিজেন কয়টা হলো, এখানে আছে অক্সিজেন 2টা, এখানে 2টা, 4টা হয়েছে না, এখানে আছে কয়টা, 2টা, তাহলে এর আগে 2 দাও, তাহলে অক্সিজেন 4টা হয়ে গেল। এখন হাইড্রোজেন হিসাব করো, হাইড্রোজেন এখানে কয়টা আছে, 2 দোকানে 4, এখানেও হাইড্রোজেন 4, মিলে গেছে। সিম্পলি তুমি যদি আরো চিন্তা করো, ধরো C6H6, এটা হচ্ছে বেনজিন, বেনজিনকে যদি আমি অক্সিজেন দ্বারা পুরাই, তাহলেও কার্বন ডাই অক্সাইড এবং পানি পাই। দেখো এই সমতাকরণটা একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ আশা করি পারবা। দেখো এখানে কার্বন আছে কয়টা, 6টা, এখানে কার্বন কয়টা আছে, একটা, সুতরাং এই কার্বনের আগে আমি 6 দিতে বাধ্য। কার্বনের সংখ্যা এখানে মিলে গেছে। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন কয়টা আছে, এখানে কয়টা আছে, 6, এখানে হাইড্রোজেন কয়টা আছে, 2, সুতরাং এখানে যদি আমি 3 দিই, তাহলে হাইড্রোজেন সংখ্যা মিলে গেল, হাইড্রোজেন 6, 3 দোকানে 6,
এখন অক্সিজেন মিলাবে। অক্সিজেন এখানে কয়টা আছে? 6 দোকানে 12, 12 আর এখানে আছে কয়টা? এখানে আছে হচ্ছে 3টা, তো 15টা। 15টা এখানে অক্সিজেন আছে, 15টা অক্সিজেন আছে। এখন 15টা আমাকে মিল করতে হবে। এই পাশে অক্সিজেন আছে কয়টা? 2টা। এখন 15টা করার জন্য, 15 একটা বেজোড় সংখ্যা, তো বেজোড় সংখ্যা করার জন্য আমার এখানে আছে কয়টা? 2টা আছে না? এখানে আছে কয়টা? 2টা। তো এখন আমি যদি 7 দেই তাহলে 7 দোকানে 14 হবে, কিন্তু আছে 15টা। যদি এখানে আমি 8 দিই তাহলে 8 দোকানে 16টা, কিন্তু এখানে আছে 15টা। তাহলে এখানে আমাকে দিতে হবে কত? 15-এর অর্ধেক কত? 15-এর অর্ধেক হচ্ছে 7.5। তাহলে 7.5 যদি 7.5 দিই তাহলে 7.5 দোকানে 15, সুতরাং এখানে 15টা আছে। ক্লিয়ার? আচ্ছা, আমি আরো যদি একটু দেখাই, এই হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া। ওকে, এখন এখানে যদি সমতা করতে চাই, এখানে দেখো নাইট্রোজেন কয়টা আছে? 2টা। এখানে নাইট্রোজেন আছে কয়টা? 1টা। তাহলে এখানে আমি 2 দিতে বাধ্য। তো নাইট্রোজেন যখন এখানে 2টা হয়ে গেল, তখন হাইড্রোজেন কয়টা আছে? 3 দোকানে 6, তো এখানে আছে কয়টা? 2টা, সুতরাং এখানে 3টা। সিম্পলি অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। ওকে, অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এমন কেন হলো? কারণ এখানে অ্যালুমিনিয়ামের হচ্ছে 3, অক্সিজেন হচ্ছে 2, এটার কাছে আসবে, এটার কাছে যাবে, দিয়ে তৈরি করে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। তো অ্যালুমিনিয়াম অক্সাইড HCl এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করে। তো এই বিক্রিয়াটা যদি আমি সমতা করতে চাই, তাহলে দেখো তো অ্যালুমিনিয়াম এখানে কয়টা আছে? 2টা, সুতরাং এখানে এলিমেন্ট কয়টা আছে? 1টা, সুতরাং এর আগে আমি 2 দিতে বাধ্য। তাহলে অ্যালুমিনিয়াম যখন মিলে গেল, তখন এখানে ক্লোরিন কয়টা হয়েছে? দেখো, ক্লোরিন এখানে 3 দোকানে 6টা হয়েছে, কিন্তু ক্লোরিন এখানে আছে কয়টা? 1টা। সুতরাং এর আগে যদি আমি 6 দিই তাহলে ক্লোরিন 6টা হয়ে গেল। তো ক্লোরিন যখন 6টা হলো, তখন হাইড্রোজেন কয়টা হয়েছে? এখানে 6টা, কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, সুতরাং এর আগে আমাকে 3 দিতে হবে। তাহলে হাইড্রোজেন এখানে 6টা, এখানে 6টা হয়ে গেল। এখন অক্সিজেন দেখো, অক্সিজেন এখানে কয়টা? 3টা। এই যে অক্সিজেন এখানে 3টা। কথা কি বুঝাইতে পারছি? আমার মনে হয় বুঝাইতে পারছি। আমার মনে হয় আর দেখানোর দরকার নাই। এইরকম করে রাসায়নিক বিক্রিয়ার সমতা করতে হয়। সিম্পলি যে বিক্রিয়ক পদার্থের ভিতরে পরমাণুর সংখ্যা এবং উৎপাদের পরমাণুর সংখ্যা, শুধু সংখ্যা সমান করা, ইকুয়ালাইজড করা, সেটাই হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এখান থেকে মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেনও হয়ে যায় এবং বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন হয়। তা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক কি? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে সকল বিক্রিয়ক বিক্রিয়া করার সময় আগে শেষ হয়ে যায়। যেমন আমরা যদি বলি যে এই হচ্ছে ম্যাগনেসিয়াম, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এরা হচ্ছে বিক্রিয়ক, এরা হচ্ছে উৎপাদ, রিঅ্যাক্টর এন্ড প্রোডাক্ট। এখন রিঅ্যাক্টর এখানে 2টা আছে না? এই ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করার সময় কাদের পরিমাণটা আগে শেষ হবে? অক্সিজেন আগে শেষ হবে না ম্যাগনেসিয়াম আগে শেষ হবে? এই দুইটার মধ্যে যে আগে শেষ হবে সেটাকে বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দ্যাট মিন্স যখন ম্যাগনেসিয়াম পরিমাণ শেষ হয়ে যাবে, তখন অক্সিজেন ম্যাগনেসিয়াম পাবে না, সুতরাং বিক্রিয়া আর হবে না, সুতরাং তখন ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক। কিন্তু যদি অক্সিজেন শেষ হয়, তাহলে ম্যাগনেসিয়াম অক্সিজেনকে আর পাবে না, সুতরাং সেখানে আর বিক্রিয়ার সংগঠন হবে না। সুতরাং বিক্রিয়া শেষ হবে, এটা কিন্তু নির্ভর করে লিমিটিং বিক্রিয়কের উপরে, অর্থাৎ কোনটা আগে শেষ হচ্ছে। সুতরাং এই লিমিটিং বিক্রিয়ক কোনটা, এটাকে বের করার জন্য তুমি বিক্রিয়া করার পরে অবশ্যই অবশ্যই বিক্রিয়াকে আগে সমতাকরণ করতে হবে। কারণ সমতাকরণ না করা পর্যন্ত বিক্রিয়ক পদার্থে কয়টা পরমাণু আছে এবং উৎপাদে কয়টা পরমাণু উৎপন্ন হয়েছে সেটা আমি জানতে পারবো না। সুতরাং আগে সমতাকরণ করার পরে তারপরে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে। এখান থেকে কয়েকটা ক্যাটাগরিতে কোশ্চেন হয়, আমি একটু পরে ব্যাখ্যা করব, কিন্তু আগে বুঝে নাও যে লিমিটিং বিক্রিয়কটা কি। তাহলে সংজ্ঞাটা কি বলবো? বিক্রিয়া করার সময় বিক্রিয়ক পদার্থের ভিতরে যে বিক্রিয়কটা আগে শেষ হয়
সেই শেষ হওয়া পদার্থটাকেই বিক্রিয়কটাকেই বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন আমি প্রথমে তোমাদের বইয়েরটা যদি একটু ব্যাখ্যা করতে চাই, তোমাদের বইয়ে বলা আছে যে ধরো 4 অণু ম্যাগনেসিয়াম 4 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করার পরে এইটার মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক বের করে দেখাও। তো ধরো এই যে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে, তো সুতরাং এটাকে আগে আমার কি করা লাগবে, সমতাকরণ করতে হবে। সমতাকরণ দেখো এখানে অক্সিজেন কয়টা আছে, 2টা, এখানে আছে 1টা, সুতরাং এখানে আমি 2 দিতে বাধ্য। আর ম্যাগনেসিয়াম যখন অক্সিজেন মিলে গেল তখন ম্যাগনেসিয়াম এখানে আবার 2টা হয়ে গেছে, সুতরাং এর আগে আমি 2 দিতে বাধ্য। ওকে, তো এখন এই বিক্রিয়ায় তোমাকে প্রশ্ন করেছে যে 4টি ম্যাগনেসিয়াম 4টি অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পরে এই দুটার ভিতরে কোনটা লিমিটিং বিক্রিয়া ব্যাখ্যা করো। তো দেখো কয়টা ম্যাগনেসিয়াম আছে, 2টা। আচ্ছা, এখানে যদি আমি একটু আগের পড়া মনে করতে চাই, যে এখানে যদি মোলের হিসাব করি, মোল, তাহলে ম্যাগনেসিয়ামের এখানে ম্যাগনেসিয়ামের ভর কত, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, এখানে 24 গ্রাম, মানে কি, মানেই হচ্ছে 1 মোল, মানেই হচ্ছে এখানে 6.023 গুণ 10⁻23টি কি আছে, এখানে পরমাণু আছে, তাই তো। তো 24, যেহেতু এখানে 24 গ্রাম, তো 24 এর সাথে আছে কত, অবশ্যই 2 হবে এখানে। ওকে, ডান। অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে 16, তো 16 সাথে এখানে আছে কত, 2, তাহলে যেটাই হবে 32 গ্রাম, দ্যাট মিন্স এখানে 1 মোল, মানেই হচ্ছে এখানে 6.023 গুণ 10⁻23টি অণু আছে। এখানেও সেম হবে, কেমন, ম্যাগনেসিয়ামের কত 24 যোগ হচ্ছে 16 গুণ হচ্ছে 2, তাহলে হবে কত 0.4 গুণ হচ্ছে 2, তার মানে 80, তার মানে 80 গ্রাম মানেই হচ্ছে 1 মোল, মানেই হচ্ছে এখানে 6.023 গুণ 10⁻23টা অণু আছে। তো এখন কথা হচ্ছে এর ভিতরে লিমিটিং বিক্রিয়ক কোনটা। এখন দেখো এখানে 2টা ম্যাগনেসিয়াম একটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2টা ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে, তাহলে 2টা ম্যাগনেসিয়ামের জন্য কয়টা অক্সিজেন লাগছে, একটা। তাহলে যদি বলি যে 4টা ম্যাগনেসিয়ামের জন্য কয়টা অক্সিজেন লাগবে, যেহেতু 2টার জন্য একটা লাগছে, তাহলে 4টার জন্য কয়টা লাগবে, 2টা অক্সিজেন লাগবে, সিম্পলি। তো 4টার জন্য যদি 2টা লাগে, অথবা 2টার জন্য যদি একটা লাগে, তাহলে এখানে 4টার জন্য কয়টা বলছে, 4টার জন্য 4টা অক্সিজেন, দ্যাট মিন্স এই যে 4টা ম্যাগনেসিয়াম যদি 4টা অক্সিজেন দেই, তো তাই কি লাগতেছে আমার, অবশ্যই তা লাগছে না, কারণ 4টা ম্যাগনেসিয়ামের জন্য 2টা অক্সিজেন লাগবে, কারণ কি 2টা ম্যাগনেসিয়ামের জন্য একটা অক্সিজেন যেহেতু লাগতেছে, 4টার জন্য কয়টা লাগবে, 2টা লাগবে। তো 4টার জন্য যদি 2টা লাগে, তাহলে এখানে অক্সিজেন অবশিষ্ট থাকতেছে কয়টা, এখানে অক্সিজেন ব্যবহার করছে কয়টা, 4টা, কিন্তু এখানে ব্যবহার হয়েছে কয়টা, 2টা, সুতরাং 4 থেকে যদি 2 বাদ দাও তাহলে থাকে কত, 2 হবে। সুতরাং এখানে যেহেতু অক্সিজেনটা অবশিষ্ট থাকতেছে কিন্তু ম্যাগনেসিয়াম আগেই শেষ হয়ে যাচ্ছে, সুতরাং এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ম্যাগনেসিয়াম। বোঝো নাই? আমার মনে হয় বোঝাতে পেরেছি। আমি যদি আরেকবার বলি, একটু দেখো, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, এখন 2টা ম্যাগনেসিয়ামের জন্য একটা অক্সিজেন লাগে, কিন্তু প্রশ্ন করেছে 4টা ম্যাগনেসিয়ামের জন্য 4টা অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে লিমিটিং বিক্রিয়ক কে। তো আমরা জানি 2টা ম্যাগনেসিয়ামের জন্য একটা অক্সিজেন, তো 4টা ম্যাগনেসিয়ামের জন্য 2টা অক্সিজেন লাগবে, সুতরাং 2টা অক্সিজেন অবশিষ্ট থাকবে, সুতরাং অবশিষ্ট থাকতেছে অক্সিজেন, কিন্তু ম্যাগনেসিয়াম এখানে শেষ হয়ে যাচ্ছে, সুতরাং এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এই ধরনের কোশ্চেন মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তো আমি এখানে একটা দেখাইছি যে 2টা বিকার দিয়েছি, আমি 2টা বিকারের মধ্যে একটাতে দিয়েছি 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড আর একটা দিয়েছি 12 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন প্রশ্ন করা হয়েছে যে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 12 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, বিক্রিয়া করার ফলে যেটা উৎপাদ হয় হোক, এই 2টার ভিতরে লিমিটিং বিক্রিয়ক কে, সালফিউরিক অ্যাসিড নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড। এই লিমিটিং বিক্রিয়ককে এটা ব্যাখ্যা করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, বিক্রিয়াটা করতে হবে। তাহলে বিক্রিয়া করো, কি হয়েছে, সালফিউরিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করছে, সোডিয়াম হাইড্রোক্সাইড।
বিক্রিয়া করে কি তৈরি করবে? অবশ্যই তৈরি করবে হচ্ছে সোডিয়াম সালফেট, এখানে 2 হবে, সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি। ওকে, তো প্রথমে আমি কি বলছি, লিমিটিং বিক্রিয়ক সম্পন্ন করার জন্য তোমাকে আগে বিক্রিয়ার সমতা করতে হবে। তাহলে সমতা যদি আমি করি, দেখো এখানে সোডিয়াম 2টা আছে, তাহলে এখানে 2 দিতে আমি বাধ্য। তো সোডিয়াম যখন এখানে 2টা হয়ে গেছে, তখন অক্সিজেন কয়টা হয়েছে? এখানে 4, এখানে 5, তাই না? ও 4 আর 2 6, তাহলে এখানে আছে কয়টা? 4 আর 1 5, তাহলে এখানে যদি 2 দাও তাহলে অক্সিজেন কয়টা হলো? 2 আর হচ্ছে 4 এ 6। হাইড্রোজেন এখন কয়টা আছে? এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 4টা, তাহলে এখানে আছে 4টা। হ্যাঁ, সমতাকরণ হয়ে গেছে। এখন বলছে এর ভিতরে লিমিটিং বিক্রিয়ক কোনটা তোমাকে বের করতে হবে। আসো পড়ি। প্রথমে বের করার জন্য তোমাকে এগুলার আণবিক ভর বের করতে হবে। আমি অবশ্যই আণবিক ভর বের করা শিখাইছি। তো দেখো এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? তো এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, আছে কয়টা? 2টা, সুতরাং 2 যোগ সালফারের কত? 32 যোগ অক্সিজেনের কত? 16, আছে কয়টা? 4টা। তাহলে এটা যদি আমি যোগ বিয়োগ করি তাহলে এটা পাবো হচ্ছে আমরা 98। ওকে, এখানে কয়টা আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর যদি বের করি কত হবে? দেখো সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 23 যোগ অক্সিজেন কত? 16 যোগ হাইড্রোজেন কত? 1, এর সাথে টোটাল গুণ কত? 2। তাহলে যদি আমি করি তাহলে 2 গুণন কত হবে? দেখো 6 কে 7, 3 এর 10 এর 0, হাত থেকে 1, 4, টোটাল কত হবে? 80। ওকে, তো এই পাশে আর করতে হচ্ছে না, কারণ আমার লিমিটিং বিক্রিয়কের কথা বলেছে, সুতরাং এই দুইটা থেকে আমি লিমিটিং বিক্রিয়ক বের করতে পারবো। তো প্রশ্ন কি বলেছে? 15 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 12 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে তাহলে এদের ভিতরে লিমিটিং বিক্রিয়ক কে? তো আমি আণবিক ভর বের করেছি। এখন যদি আমি ঐকিক নিয়ম করি সহজভাবে, দেখো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। ওকে, অতএব 1 গ্রাম H2SO4 বিক্রিয়া করে কত করবে? উপরে 80, নিচে হচ্ছে 98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কত গ্রামের কথা বলছে? সালফিউরিক অ্যাসিড 15 গ্রাম, তাহলে অতএব 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গুণন হচ্ছে 15 ভাগ হচ্ছে 98 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? দেখো তাহলে হবে 80 গুণন 15 ভাগ হচ্ছে 98, কত আসছে? 12.24। তাহলে লিখো, আচ্ছা 12.24 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। দ্যাট মিন্স 15 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য আমার লাগবে হচ্ছে 12 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। 15 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য লাগবে কত গ্রাম? 12.24 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমার দরকার। কিন্তু আমার সোডিয়াম আছে কত? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত? 12 গ্রাম। কত গ্রাম আছে? 12 গ্রাম। লাগবে কত? 12.24 গ্রাম। সামান্য পরিমাণ বেশি লাগবে না? এই সামান্য পরিমাণ যেহেতু বেশি লাগতেছে, তার মানে এটা আগে শেষ হয়ে যাবে। কারণ কি? বা কারণ হচ্ছে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিডের জন্য আমার দরকার কত? 12.24 গ্রাম, কিন্তু আমার আছে কত? 12 গ্রাম। তার মানে 0.25 গ্রাম, 0.24 গ্রাম আমার কি আছে? কম আছে। তার মানে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করতে যাবে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে করতে 12 গ্রাম যখন শেষ হয়ে যাবে তখন বিক্রিয়াটা থেমে যাবে। তার মানে বিক্রিয়াটা থামাচ্ছে কে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং এখানে লিমিটিং বিক্রিয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন? কারণ লাগবে আমার কত? 12.24, কিন্তু আছে কত? 12 গ্রাম। সুতরাং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়া। তুমি যে কোনো বিক্রিয়া দিয়ে করাইতে পারো। যদি বলতো এখানে যে এখানে H সেল আছে,
এখানে এই সেল আছে ধরো 10 গ্রাম, ঠিক আছে, বিক্রিয়া করছে ধরো যে 8 গ্রাম ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, তাহলে এদের মধ্যে লিমিটিং বিক্রিয়ক কি? সেম, এখানে তুমি এই সেলের সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবা। দেখো বিক্রিয়াটা করাই দেই, তোমরা বাসায় ট্রাই করো এটা বের করার। বিক্রিয়াটা কি হবে? এই হচ্ছে কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কে বিক্রিয়া করবে? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? তৈরি করবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। ওকে, এটা শুধু সমতা করে এটার আণবিক ভর বের করবা, এটার আণবিক ভর বের করবা। আণবিক ভর বের করার পরে যদি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 8 এর নিচে আসে তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক, অথবা যদি HCl 10 এর কম আসে তাহলে HCl হবে এখানে লিমিটিং বিক্রিয়ক। কথা বুঝাইতে পারছি? আমি আর একটা উদাহরণ দিয়ে দেখাবো। 20 গ্রাম নাইট্রোজেনের সাথে 15 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে, তো 20 গ্রাম নাইট্রোজেনের সাথে 15 গ্রাম অক্সিজেন বিক্রিয়া যখন করবে তখন এই দুইটার ভিতরে কে লিমিটিং বিক্রিয়ক? তো প্রথমে তোমাকে বিক্রিয়া সংগঠন করা লাগবে। এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে অক্সিজেন, বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যানন। এখন যদি সমতা করো তাহলে এখানে 2 দিলেই সমতাকরণ হয়ে গেল। এখন আমি যদি এটার কি বের করতে হবে, ওখানে আণবিক ভর বের করেছিলাম কারণ এখানে অণু, এখানে কি এগুলো হচ্ছে পরমাণু। তাহলে নাইট্রোজেনের যদি আমি পারমাণবিক ভর বের করতে যাই তাহলে নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 14, আছে কয়টা? 2টা, সুতরাং 28 গ্রাম। অক্সিজেন কত? 16, আছে কয়টা? 2টা, সুতরাং এখানে হচ্ছে 32 গ্রাম। সিম্পলি এখন ওই দিক নিয়ম করো সহজ ভাবে যে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম? 32 গ্রাম অক্সিজেনের সাথে। সিম্পলি তাহলে অতএব 1 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 32 ভাগ হচ্ছে 28 গ্রাম অক্সিজেনের সাথে। কত গ্রামের কথা বলছে? নাইট্রোজেন 20 গ্রাম। তাহলে অতএব 20 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 32 গুণন হচ্ছে 20 ভাগ হচ্ছে 28 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে এটা ক্যালকুলেশন করো। 32 গুণন 20 কত আসছে? 22.8, 22.8 গ্রাম অক্সিজেন লাগবে। দ্যাট মিন্স 20 গ্রাম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য 22.8 গ্রাম অক্সিজেন লাগবে, কিন্তু অক্সিজেন আছে কত আমার? 15 গ্রাম। তার মানে অক্সিজেনটা যা লাগবে তার থেকে কম আছে না? লাগবে 22.8, আছে কত? 15। সুতরাং অক্সিজেন এই বিক্রিয়া আগে শেষ হয়ে যাবে, সুতরাং এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়া হচ্ছে অক্সিজেন। আমি 3টা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করলাম, আশা করি আমি সহজভাবে বলতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো লিমিটিং বিক্রিয়া। এর লাস্ট টপিক, উৎপাদের শতকরা পরিমাণ। সহজ, অত্যন্ত সহজ একটা টপিক। এটা বোঝার আগে তোমাকে বুঝতে হবে যে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করে এই বিক্রিয়কগুলো কখনোই 100% বিশুদ্ধ হয় না। তো যেহেতু 100% বিশুদ্ধ হচ্ছে না, তো কতটুকু বিশুদ্ধ হবে? যতটুকু বিশুদ্ধ হবে সেইটুকু বিশুদ্ধ পরিমাণ অংশটাকে বলা হচ্ছে অ্যানালার। কি বলা হচ্ছে? অ্যানালার। কেমন? ধরো যে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। এখন ম্যাগনেসিয়াম ও অক্সিজেন এখানে রিঅ্যাক্টর অর্থাৎ বিক্রিয়ক, কিন্তু এই দুইটা পদার্থ প্রকৃতিতে কখনোই 100% বিশুদ্ধ রূপে পাওয়া যাবে না, 100% বিশুদ্ধ করা যায় না। তো এটার সর্বোচ্চ কত বিশুদ্ধ করা যায়? 99%। তো এই যে 99% যে বিশুদ্ধ করা যাচ্ছে, এই 99% বিশুদ্ধ বিক্রিয়ক পদার্থটাকে বলা হচ্ছে অ্যানালার। অ্যানালার উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। তো উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, তোমাদের বইয়ের সূত্রটা লেখা আছে।
সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ধরো এখানে উৎপাদের শতকরা পরিমাণ, এখানে লিখি, হ্যাঁ, উৎপাদের শতকরা পরিমাণ ইকুয়াল টু বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। তাহলে আমি সংক্ষেপে লিখলাম যে প্রকৃত উৎপাদের পরিমাণ, অবশ্যই সেটা বিক্রিয়া হওয়ার পরে কিন্তু, হ্যাঁ, যে উৎপাদের শতকরা পরিমাণের যে সূত্রটা সেটা হচ্ছে বিক্রিয়া হওয়ার পরে প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড বাই রাসায়নিক বিক্রিয়ায় হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তাহলে সূত্রটা কি? বিক্রিয়া হওয়ার পরে প্রকৃত উৎপাদের পরিমাণ, রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ সেই সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। আচ্ছা, আমি যদি এখান থেকেই এই উৎপাদের শতকরা পরিমাণটা হিসাব করি, তাহলে পরিমাণটা হিসাব করার জন্য আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে সমতা করতে হবে। তাহলে সমতা এখানে 2 দাও, এখানে 2 দাও, সমতা হয়ে গেছে। এখন তোমাকে মনে করো একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা কি? প্রশ্নটা মনে করো বলছে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় অক্সিজেন, মনে করো অক্সিজেন যেটুকু দরকার আর কি, সেইটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। এখানে উৎপাদের যে শতকরা পরিমাণ সেটা হিসাব করে দেখাও। তাহলে প্রশ্নটা কি? 2 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তাহলে এখানে উৎপাদের যে শতকরা পরিমাণ সেই শতকরা পরিমাণটা হিসাব করে দেখাও। তাহলে হিসাব করার জন্য আমাকে কি করতে হবে? পারমাণবিক ভর। তাহলে 2 গুণন ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়ামের হচ্ছে 24, দ্যাট মিন্স এখানে 24 দোকানে 48 গ্রাম। ওকে, উৎপাদের কত আসবে দেখো, 2 গুণন ম্যাগনেসিয়ামের হচ্ছে 24 যোগ হচ্ছে 16, তাহলে 2 গুণন হচ্ছে 10 আর হচ্ছে 4, সুতরাং কত হয়েছে? 80 গ্রাম। সিম্পলি এখন ওই দিক নিয়ম করো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 1 গ্রাম থেকে কত হবে? 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 ভাগ 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। কত গ্রামের কথা বলছে প্রশ্নে? 2 গ্রাম। তাহলে অতএব 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গুণন 2 ভাগ 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা যদি ক্যালকুলেশন একটু করি, 80 গুণন 2 ভাগ হচ্ছে 48, কত আসছে? 3.33 গ্রাম। তো এটা আমি কই থেকে পাইলাম? সমীকরণ থেকে পাইছি। কত পাইছি? কিন্তু আমার প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে হচ্ছে যে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে উৎপাদের শতকরা পরিমাণ বের করতে হবে। উৎপাদের শতকরা পরিমাণের হিসাবটা কি? প্রকৃত উৎপাদের পরিমাণ, দ্যাট মিন্স বিক্রিয়া হওয়ার পরে, এই যে বিক্রিয়া হওয়ার পরে প্রকৃত, এটা হচ্ছে প্রকৃত উৎপাদের পরিমাণ। আর নিচে হচ্ছে সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তো সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ কত? 3.33। তাহলে করো। তাহলে উপরে হচ্ছে, ও এটার সাথে অবশ্যই 100% গুণ হবে, হ্যাঁ, 100% গুণ হবে। তাহলে করো। তাহলে উপরে মান কত? 3.25 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে কত পাইছি? 3.33, অবশ্যই পার্সেন্ট। তাহলে ক্যালকুলেশন যদি করো 3.5 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 3.33, কত আসছে? 97 পয়েন্ট, দেখা যায় 97.59, তার মানে 97.60%। তার মানে এই বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে 97.60%।
কথা বুঝাইতে পারছি? সিম্পলি শতকরা পরিমাণ হিসাব করার জন্য সুতরাং যে বিক্রিয়াটার কথা বলবে বিক্রিয়ায় সেই বিক্রিয়াটা করতে হবে, করে অয়বিক নিয়ম করার পরে যে মানটা বেরোবে সেই মানটা এই সূত্র অনুসারে বসায় দিলেই উৎপাদের শতকরা পরিমাণটা চলে আসে। তো এই হচ্ছে এই টপিক দিয়ে এই অধ্যায়টা করি সমাপ্তি। তো সুতরাং থিওরিক্যাল ষষ্ঠ অধ্যায়ের উপর যে থিওরিক্যাল প্রবলেমগুলো ছিল সেইগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম। কতটুকু সহজভাবে বলতে পেরেছি জানি না, তবে আমি খুব সহজভাবে বলার চেষ্টা করেছি। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবা। এবং এই ভিডিওর এই অধ্যায়ের উপরে আমি বলেছি যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপর ভিডিও বানাবো। তো এরপরে এই অধ্যায়ের যত ধরনের ম্যাথ হতে পারে সেই ম্যাথের উপর একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।